নমস্কার, স্টাডি আইকিউ বাংলাতে তোমাদের প্রত্যেককে জানাই সাদর অভিনন্দন। আজকে আমরা এনসিইআরটির একটা এত ইম্পর্টেন্ট জায়গাকে টাচ করব, যেটা কিন্তু আমাদের ভূগোলের সব থেকে যত রকম পরীক্ষায় আসুক, সে আমরা মানে একদম পরিষ্কার বলছি, ইউপিএসসি ডাব্লিউবিসি ছেড়ে দিও, এসএসসি থেকে শুরু করে অন্যান্য যে কোনো সেগমেন্টে যে জায়গা থেকে বারবার প্রশ্ন আসে, সেই জায়গাটা আজকে আমরা টাচ করতে চলেছি। বেসিক্যালি ল্যান্ডফর্ম বলে যে সেগমেন্টটা আছে ক্লাস 11 এনসিইআরটি, তার যে 5th চ্যাপ্টার আছে তার মধ্যে রয়েছে রকস অ্যান্ড মিনারেলস। আমরা আজকে সেই নিয়ে কথা বলবো। রকস অ্যান্ড মিনারেলস নিয়ে কথা বলার আগে ডেফিনেটলি আমি তোমাদেরকে মনে করিয়ে দেবো, আমাদের স্টাডি আইকিউ এর তরফ থেকে যে জিওগ্রাফি বই রয়েছে তাতে তুমি কিন্তু দেখতে পারো। এই জিওগ্রাফি বইয়ের সুবিধা হচ্ছে এটা যে তুমি এখানে যারা এনসিইআরটি ফান্ডামেন্টাল ফিজিক্যাল জিওগ্রাফি বা ক্লাস 9 to 12 এর জিওগ্রাফিকে অ্যাকিউমুলেট করে কেউ যদি পড়তে চায়, তাহলে তাদের জন্য দিস ইজ আ ওয়ান স্টপ সলিউশন। ইউ ক্যান গো অ্যান্ড ইউ ক্যান চেক ইট আউট। সো এখানটায় যে সেগমেন্টটা রয়েছে সেটা ইউনিট 2 রয়েছে, এবং তার ল্যান্ডফর্মের আন্ডারে কি কি রয়েছে। প্রথমের চ্যাপ্টারটা রয়েছে রকস অ্যান্ড মিনারেলস, মেজর টাইপ রকস এবং তার ক্যারেক্টারিস্টিক। আমরা এখানে কি দেখবো, আমরা অবশ্য করে আমি যখন তোমাদেরকে এটা পড়াচ্ছি মেক শিওর করো যে তুমি ছোট ছোট নোটসগুলো রাখছো, এবং সেই নোটসগুলো থেকে তুমি ঠিকঠাক করে দেখছো কাজ বা পড়ছো, সেই জায়গাটা মাথায় রেখো। নেক্সট হচ্ছে ল্যান্ডফর্মস অ্যান্ড দেয়ার এভলিউশন। তোমরা দেখছো কি বিভিন্ন নেক্সট যে চ্যাপ্টার থাকবে যে কিভাবে ল্যান্ডফর্ম তৈরি হয় এবং তার এভলিউশন কি হয়। অলরেডি আমরা জানি জলভাগ এবং স্থলভাগের মধ্যে যেভাবে পার্থক্য রয়েছে সেটা আমরা লাস্ট চ্যাপ্টারে ক্লিয়ার করে দিয়েছি, এবং এই জলভাগ স্থলভাগকে ছেড়ে দিয়ে বাকি একটা জিনিস আমি তোমাদেরকে মনে করিয়ে দেবো। তুমি যদি এই ক্লাসটা না দেখে থাকো, ডেফিনেটলি গো অ্যান্ড সি দ্যাট। তিনটে পার্টে দেওয়া রয়েছে, তাতে মধ্যে আমরা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, প্লেট টেকটনিক থিওরি, সি ফ্লোর স্প্রেডিং থিওরি পুরো ক্লিয়ারলি সেখানে আলোচনা করেছি। ডোন্ট ফরগেট টু গো অ্যান্ড চেক ইট আউট, ঠিক আছে। নেক্সট হচ্ছে লাস্ট হচ্ছে জিওমরফিক প্রসেস। জিওমরফিক প্রসেস মানে ভূপ্রকৃতিতে বা ভূগর্ভ মানে ভূপৃষ্ঠের ওপর বিভিন্ন প্রাকৃতিক কারণে যে সমস্ত প্রসেসগুলো হয় সেই সম্পর্কে এখানটা কথা বলা হচ্ছে, এবং সেই প্রসেসের মধ্যে কি আছে, ওয়েদারিং, মাস ওয়েস্টিং, এরোশন অ্যান্ড ডিপোজিশন, সয়েল ফরমেশন, এটসেট্রা এটসেট্রা। এবং আজকে আমাদের বিষয়টা কি বললাম, দ্য রকস অ্যান্ড মিনারেল। এবং প্রথমেই যেটা রয়েছে দেখো, দ্য আর্থ ইজ কম্পোজড অফ ভেরিয়াস কাইন্ড অফ এলিমেন্ট দ্যাট উই নো, অ্যান্ড দিস এলিমেন্টস আর সলিড ফর্ম। আমরা যদি এই রক সারফেস দেখি, আমাদের যদি পৃথিবীর যদি লেয়ার্স গুলো দেখি, তাহলে আমরা দেখতে পাবো অ্যাবাউট 98% টোটাল যে ক্রাস্ট, সেটা যে এলিমেন্টগুলো দিয়ে তৈরি, তার মধ্যে মেন জায়গাগুলোর কি কি রয়েছে যেগুলো সলিড এলিমেন্ট। তার মধ্যে রয়েছে অক্সিজেন, একটা গ্যাসিয়াস যদিও, বাট আদার দেন সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্ড দ্য রেস্ট কনস্টিটিউটেড বাই টাইটানিয়াম, হাইড্রোজেন, ফসফরাস, ম্যাঙ্গানিজ, সালফার, কার্বন, নিকেল এবং আদার এলিমেন্ট। তার মানে কি, আমাদের যে পৃথিবীর পুরো তুমি ভূপৃষ্ঠটা দেখতে পাচ্ছ, সেটা তৈরি করার জন্য যে এলিমেন্টগুলো কাজ করেছে, সেই এলিমেন্টগুলোর মধ্যে আমরা এগুলো পাচ্ছি। দিস আর দ্য গ্যাসিয়াস অ্যান্ড দ্য সলিড এলিমেন্ট হু আর অ্যাকচুয়ালি যারা বলে হয়তো দায়ী, ঠিক আছে, আর্থের বা পৃথিবীর যে ভূপৃষ্ঠ সেটাকে তৈরি করে। এবার ভূপৃষ্ঠ যে মুখ দিয়ে বললাম, তার মানে শুধু তুমি স্থলভাগ ধরবে নয়, কারণ তুমি যখন ভূপৃষ্ঠ ধরছো, পৃথিবীর ভূপৃষ্ঠ মানে প্রত্যেকটা জায়গায় ভূপৃষ্ঠ, তাতে জলও থাকতে পারে, স্থলও থাকতে পারে। সো দিস এরিয়া ক্রাস্টের মধ্যে একটা ওশানিক ফ্লোর রয়েছে, একটা আমরা জানি কন্টিনেন্টাল ফ্লোর রয়েছে, সে সম্পর্কিত ক্লাস রয়েছে। ওশানিক ফ্লোর বা কন্টিনেন্টাল ফ্লোরের মধ্যে আসল যে সলিড মেটেরিয়ালসটা পাওয়া যায়, মিনারেলস যেগুলো পাওয়া যায়, সেগুলোকে আমরা রক বলি, এবং সেই রক সম্পর্কে আমরা দেখব। এবং এখানটা আরেকটা জিনিস, আর্থের যে ক্রাস্ট আর রেয়ারলি ফাউন্ড এক্সক্লুসিভলি বাট আর ইউজুয়ালি কম্বাইন্ড উইথ এলিমেন্ট টু মেক ভেরিয়াস সাবস্টেন্স। এবার দেখো, এইখানে যে জিনিসগুলো তুমি উল্লেখ পেলে, তারা শুধু একরকম ভাবে পাওয়া যায় তাই নয়, বা তারা যে আলাদা আলাদা করে রয়েছে পৃথিবীর পৃষ্ঠের ওপর ছড়িয়ে তা নয়। কোথাও কোথাও আলাদা থাকলেও ম্যাক্সিমাম জায়গায় তারা কম্পাউন্ড এলিমেন্ট হিসাবে রয়েছে, মানে একে অন্যের সাথে মিশ্র পদার্থ হিসাবে যুক্ত রয়েছে। এবং তার সঙ্গে দেখো, মিনারেলস এর যে উল্লেখ করা হচ্ছে, সেই মিনারেলস ন্যাচারালি অর্গানিক এবং ইনঅর্গানিক মানে জৈব এবং অজৈব সাবস্টেন্স হয়, এবং সেক্ষেত্রে অ্যাটমিক স্ট্রাকচার এবং এর যে ফিজিক্যাল প্রপার্টি সেটা বিভিন্নভাবে ডিফাইন করে তার স্ট্রাকচার কিরকম হবে। সেটা কয়লা হবে না কার্বন হবে নাকি হিরে হবে না সোনা হবে, দ্যাটস অল আর আন্ডারস্ট্যান্ডিং বাই দ্য মিনারেলস। এবং মিনারেল কি হয়, সবসময় দুটো বা দুটোর বেশি এলিমেন্টের মিক্সে তৈরি হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু সিঙ্গেল এলিমেন্ট মিনারেলসও পাওয়া যায়, যেমন সালফার রয়েছে, কপার রয়েছে, সিলভার রয়েছে, গোল্ড, গ্রাফাইট, এই সমস্তগুলো। Though the number of elements making up the lithosphere are limited, they are combined in many different ways to make up many varieties of mineral. They are at least 2000 minerals
have been named and identified in the earth crust. যদি তুমি দেখো মিনারেলস এর সংখ্যা কটা, আমরা তো নামে নামে একটা পড়ছি, কিন্তু আমরা যদি টোটাল নাম্বার অফ মিনারেলস দেখি পুরো পৃথিবী পৃষ্ঠের মধ্যে প্রায় 2000-এর ওপর মিনারেলস পাওয়া যায়। বাট অলমোস্ট 6 মেজর মিনারেলস গ্রুপ দ্যাট আর নোন অ্যাজ মেজর রক্স ফর্মিং মিনারেলস। এইবার এখানটা আরেকটা জিনিস আমরা কি দেখব, যে এই মিনারেলস গুলো তৈরি করার পিছনে আসল যেটা কাজ করছে সেটা কারা, সেটা কেউ না, দিস ইজ দ্য ইন্টেরিয়ার অফ দ্য আর্থ। আর ইন্টেরিয়ার অফ দ্য আর্থে কে রয়েছে? মল্টেন ম্যাগমা রয়েছে। সেই ম্যাগমা বাইরে লাভা হিসাবে বেরিয়ে আসে, সেই ম্যাগমা কি করে ঠান্ডা হয়, ক্রিস্টাল হয়, মিনারেলস অ্যাপিয়ার করে এবং সিস্টেমেটিক সিরিজে মিনারেলস গুলো ফর্ম করে এবং তারপরে সেটা কি হয়, সলিডিফাই হয়, শক্ত হয়ে যায় এবং তারপরে রক ফর্ম করে। তার মানে রক আলটিমেটলি কি দিয়ে তৈরি হচ্ছে, ম্যাক্সিমাম নাম্বার অফ মিনারেল অ্যাকিউমুলেটেড করে রক তৈরি করে। এবং আমরা যদি দেখি মিনারেলস এর মধ্যে দেখো কোল মানে কয়লা, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, অর্গানিক সাবস্টেন্স, এই সমস্তগুলো সলিড, লিকুইড এবং গ্যাসিয়াস আকারে পাওয়া যায়। এবং ছোট্ট ইনফরমেশন যদি বলা হয় কিছু ইনফরমেশন ইম্পর্টেন্ট মিনারেলস এর টার্মস অ্যান্ড টার্মিনোলজি সম্পর্কে, সেটা আমরা যদি দেখি, তার আগে অবশ্য করে দেখাবো তোমাদেরকে এই ছবিটা, যেখান থেকে আমরা বুঝতে পারছি সি দিস ইজ দ্য হট মল্টেন ম্যাগমা। পৃথিবী পৃষ্ঠ দিয়ে যখন আসে তখন তাকে বলা হয় লাভা। এটাই জমে যায় এবং সলিডিফাই হয় এবং যে পৃথিবীর ভূ অভ্যন্তরস্থ যে সমস্ত মিনারেলসগুলো রয়েছে, ভূ অভ্যন্তরস্থ যত জিনিসগুলো রয়েছে সেগুলোকে এরা বের করার সঙ্গে সঙ্গে এরা কি করছে, শক্ত করছে, সলিডিফাই করছে এবং সলিডিফাই করার পর একটা কংক্রিট একটা জিনিস তৈরি করছে, দ্যাট ইজ কল্ড দ্য মিনারেলস। এবং এখানটায় আরেকটা জিনিস আমরা দেখবো যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক কি, যদি আমরা এই মিনারেলসের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক দেখি, তার মধ্যে প্রথম দেখতে পাবো এক্সটার্নাল ক্রিস্টাল ফর্ম। ক্রিস্টাল ফর্ম মানে কি, যেটা কিনা বাইরের অ্যারেঞ্জমেন্টে মলিকিউলস কিউব হয় কখনো, মানে বেসিক্যালি এদের একটা জিওমেট্রিক শেপ থাকে। ক্রিস্টালয়েড মানে কি, জিওমেট্রিক শেপে যেটা সলিডিফাইড হয়। নেক্সট হচ্ছে ক্লিভেজেস, মানে এটা সবসময় একটা ডাইরেকশনে যদি আমরা দেখি, যেমন তোমাদেরকে এই ছবিটা আরেকবার দেখাবো। দেখো এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে এটা যেমন ভাঁজ খাচ্ছে, এই জায়গাটা ভাঁজ খাওয়ার সময় এটা একটা ভাঁজ অবস্থাতেই এটা সলিডিফাই করবে। যদি এটা সলিড হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এটা যদি সলিড সেইভাবে হয়ে যায়, তাহলে পরে আমরা ডেফিনেটলি দেখতে পাচ্ছি যে সেই জায়গাটাতে একটা ক্লিভেজ বা যেখানটা একটা ভাঁজ তৈরি হয়, সেই ভাঁজটা তৈরি হচ্ছে। এবং সেই ক্ষেত্রে রেজাল্ট হচ্ছে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য মলিকিউলস মে ক্লিভ ইন ওয়ান ডাইরেকশন অ্যান্ড এনি আদার টু ইচ আদার। এবং এর সাথে সাথে ফ্র্যাকচার মানে ইন্টারনাল যে মলিকিউলের অ্যারেঞ্জমেন্টগুলো রয়েছে সেটা কমপ্লেক্স অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে তারা ভেঙে যেতে পারে ইরেগুলার ম্যানারে এবং সেটা প্লেনস অফ ক্লিভেজেস হয়। লাস্টার মানে খুব চকচকে হবে, কালারফুল হবে, ঠিক আছে, খুব চোখে পড়ার মতো হবে। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ দিস রকের এটা হচ্ছে থাকবে যে এটা লাস্টার্স হবে, মানে খুব চোখে পড়ার মতো হবে। এছাড়াও এর কালার থাকবে বিভিন্ন কালারের মধ্যে, তুমি জানো ম্যালাসাইট, অ্যাজুরাইট, ক্যালকোপারাইট, এই সমস্ত খুব সুন্দর সুন্দর কালারের জিনিস, বিভিন্ন রকম লাল, নীল, সবুজ, হলুদ বিভিন্ন রং পাওয়া যায়। দেন স্ট্রিক কালার অফ দ্য গ্রাউন্ড পাউডার অফ এনি মিনারেলস। এবং তারপরে কি ট্রান্সপারেন্সিও থাকতে পারে, তার ক্যারেক্টারে ট্রান্সপারেন্ট হতে পারে, যেখানে লাইট পাস করতে পারে। কোনো একটা মিনারেল রয়েছে সেটা ট্রান্সপারেন্ট কখন, যখন সেটা একদম স্বচ্ছ থাকে, স্ফটিক আমরা জানি তাই না, হোয়াইট ক্রিস্টাল। স্ট্রাকচার থাকবে, হার্ডনেস থাকবে, ডেফিনেটলি ইট উইল ভেরি টাফ, কখনো খুব টাফ থাকবে, কখনো সহজে ব্যাঁকার মতো থাকবে, বাট ইট উইল হ্যাভ আ হার্ডনেস অলওয়েজ। স্পেসিফিক গ্র্যাভিটি থাকবে এবং রেশিও যেটা এর মধ্যে যে ওয়েট থাকবে, অবজেক্ট থাকবে, তার গ্র্যাভিটি থাকতে হবে। Metallic minerals. These minerals contain metal content and can be subdivided into 3 types. কি প্রেসিয়াস মেটাল, যদি আমরা মেটালিক অবস্থাতে মানে মেটালকে আমরা যদি ভাগ করি, তাহলে পরে আমরা মিনারেলসকে কি ভাগে ভাগ করছি, 3টে ভাগে। প্রথমে যেটা পেলাম সেটা হচ্ছে মেটালিক মেটাল, তার মধ্যে প্রেসিয়াস মানে সোনা, রূপো, এই সমস্ত, প্লাটিনাম, এগুলো। দেন ফেরাস মেটাল সম্পর্কে তোমরা অলরেডি পড়েছো, একটা হচ্ছে ফেরাস, একটা নন ফেরাস, মানে যার মধ্যে লোহা থাকবে আর একটা তো লোহা থাকবে না, পাথরের একটা অবস্থা যার মধ্যে মিনারেলগুলো আমরা বের করছি সেখানে লোহার ওপর থাকবে আর একটা লোহা থাকবে না, ঠিক আছে। লোহা যেগুলো থাকবে না সেইগুলোর মধ্যে কি রয়েছে, যেমন লিড, জিঙ্ক, টিন, অ্যালুমিনিয়াম, এই সমস্ত। নন মেটালিক মিনারেলস কাকে বলে? নন মেটালিক মিনারেলস হচ্ছে তাকে বলে দিস মিনারেলস ডু নট কন্টেন মেটাল কন্টেন্ট। মানে কি, নন মেটালিকের মধ্যে তুমি যদি ধরো কথার কথা বলি আমরা, তাহলে কি দেখবো,
কয়লা যদি আমরা তুলে নিই, সালফার, ফসফেট, এইগুলো যদি দেখি, এইগুলো কি মেটাল? এগুলো কি টং টং করে বাজবে বা মেটালের বা ধাতুর মতো কোনো এদের ক্যারেক্টার আছে? ডেফিনেটলি নেই। তাই জন্য এদেরকে নন মেটালিক বলা হচ্ছে। তার মানে মিনারেলসের দুটো টাইপ পেলাম, একটা হচ্ছে মেটালিক, একটা নন মেটালিক। মেটালিকের আবার আমরা 3টে ভাগ পেলাম এবং সেই 3টে ভাগের মধ্যে আমরা দেখলাম কি কি রয়েছে, রাইট? নেক্সট হচ্ছে আমরা দেখবো ওকে, নেক্সট হচ্ছে দেখবো যে ইগনিয়াস রক। ইগনিয়াস রক মানে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আগ্নেয় শিলাই একমাত্র আসে, আগুন থেকে তৈরি হয়, ম্যাগমা থেকে তৈরি হয়, তাই আগ্নেয় হয়। লাভাই হবে, ইন্টেরিয়র অফ দ্য আর্থ থেকে কি বেরোবে? আর ম্যাগমাই বেরোবে, স্বাভাবিক ব্যাপার, গরম শিলা। এবং সেটাই যখন গরম, আগ্নেয় শিলা কিভাবে তৈরি হয়? ম্যাগমা যখন সলিডিফাই হয়, শক্তপোক্ত হয়ে যায়, তখন তাকে বলা হয় কি না, তো ম্যাগমা শক্ত হয়ে আগ্নেয় শিলা তৈরি করে। ব্যাসাল্ট যেমন একটা, ঠিক আছে? ইগনিয়াস রক, ইগনিয়াস মানে যা আগুন থেকে তৈরি হচ্ছে, আগুন থেকে উত্থাপিত। এবং তার মানে ইগনাস মানে কি? ফায়ার, ল্যাটিন ওয়ার্ড, এবং ফায়ার। এবং তুমি অলরেডি জানো যে ম্যাগমা যখন গরম হয়ে ওপরে গিয়ে জমা হয়ে জমাট বেঁধে যে পাথরকে তৈরি করায়, সেই পাথরকে কি বলা হয়? ইগনিয়াস রক বলা হয়। যদি মল্টেন ম্যাটার যদি আমরা দেখি, মানে বেসিক্যালি তুমি যে লাভা বা ম্যাগমা যেটাই পাচ্ছ, সেটা যখন গলে যাচ্ছে এবং সেই যে গলে যাওয়ার পর সেটা সলিডিফাই হচ্ছে, সলিডিফাই হয়ে কি তৈরি করছে না, তো যে রকটা তৈরি করছে তাকে বলছি আমরা আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক। ক্লিয়ার? এখানে আমরা কি পেলাম? ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা। এছাড়াও কি আর কোনো রক পাওয়া যায়? ডেফিনেটলি। তার নাম হচ্ছে বাংলায় পাললিক শিলা, ইংরেজিতে বলে সেডিমেন্টারি রক। পাললিক শিলা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আমাদের মাথায় রাখতে হবে, বা সেডিমেন্টারি রকসে হোয়াট ইজ দ্যাট? লিথিফিকেশন। কাকে বলে লিথিফিকেশন সেটা আমরা বুঝি। লিথিফিকেশন মানে স্তরের পর স্তর হয়ে স্তরীভূত হওয়া। সেডিমেন্টারি রক মানে সেডিমেন্ট থেকে যে রক তৈরি হয়েছে, সেডিমেন্ট মানে পলি থেকে যে রক তৈরি হয়েছে, মানে বছরের পর বছর পলিগুলো একের ওপর অন্যটা জমে 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 যে রক তৈরি করেছে তার নাম হচ্ছে সেডিমেন্টারি রক, বা সেই পাথরের নাম হচ্ছে সেডিমেন্টারি রক বা পাললিক শিলা। ডেফিনেটলি এটা স্তরীভূত যেহেতু, সেই জন্য এর যে কোয়ালিটি সেটা আগ্নেয় শিলার থেকে নরম হবে, ঠিক? এবং তার সাথে এর মধ্যে যেমন মানে স্যান্ডস্টোন আছে, লাইমস্টোন আছে, এরাও অনেক বছর, শেল, লোয়েস, এইগুলো অনেক বছর ধরে থাকতে থাকতে গিয়ে এরা কি করে 3টে মেজর ক্লাসিফিকেশন দেখতে পাওয়া যায় সেডিমেন্টারি রকসের ক্ষেত্রে। একটা কি? মেকানিক্যালি ফর্ম। মেকানিক্যালি মানে কি? একদম টোটাল, যাকে একদম ফলো করে যে এই উপায়ে এটা তৈরি হবে। উইথ দ্যাট অর্গানিক্যালি ফর্ম। অর্গানিক মানে জৈব প্রক্রিয়ায় ঘটিত হওয়া, যেমন গেসিরাইট, চক, লাইমস্টোন, কোল, এই সমস্ত। মানে কোল ইজ আ সেডিমেন্টারি রক, কয়লা হচ্ছে একটা সেডিমেন্টারি রক বা পাললিক শিলা। আর কেমিক্যালি কিছু পাওয়া যায়, যেমন লাইমস্টোন, হেটাইট, তারপরে পটাশ, এগুলো। এবার তোমার মনে হতে লাইমস্টোন সব জায়গাতে কেন? কারণ লাইমস্টোন যেভাবে তৈরি হয় তার মধ্যে 3টে রকম প্রক্রিয়াকেই কাজে লাগানো যায়। নেক্সট হচ্ছে, তার মানে কি পড়লাম আমরা? শিলার যে ভাগগুলো, প্রথমে যেটা পড়লাম সেটা হচ্ছে কি না, তো আগ্নেয় শিলা, রাইট? একটা হচ্ছে আগ্নেয় শিলা পড়লাম, দেন আমরা পড়ছি কি? পাললিক শিলা। পাললিক শিলার পর লাস্টে আমরা যেটা রয়েছে তার নাম হচ্ছে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলারই যেটা নাম তাকেই বলা হচ্ছে আমাদের মেটামরফিক। মেটামরফোসিস মানেই হচ্ছে রূপান্তরণ। মেটামরফোস করে যাওয়া মানে রূপান্তরণ। মেটামরফোসিস মানে, এবার তোমাকে বুঝতে হবে, আগ্নেয় শিলাও রূপান্তরিত হয়, পাললিক শিলাও রূপান্তরিত হয় আন্ডার সো মেনি কোর্স অফ অ্যাকশনস। বিভিন্ন রকম চেঞ্জেস হয়, বিভিন্ন রকম ফর্মে চেঞ্জ হয়, এবং সেইগুলোর আন্ডারে এসে নতুন কোর্স অফ অ্যাকশন আসে, এবং এটা দেখতে পাওয়া যায়। দ্য ওয়ার্ড মেটামরফোসিস মিন চেঞ্জ অফ ফর্ম। নেক্সট হচ্ছে, তাছাড়াও এর মধ্যে আর কি কি কাজ করে? পিভিটি। পিভিটি মানে পি মানে প্রেসার, ভি মানে ভলিউম, টি ফর টেম্পারেচার, মানে চাপ, এবং তার সাথে সাথে ডেফিনেটলি তার কি আয়তন বা তার কি মাস, এবং তার সঙ্গে সঙ্গে তার উষ্ণতা। মেটামরফিজম যখন অকার করে তখন রকসগুলো কি করে? লোয়ার লেভেলে বাই টেকটনিক প্রসেস ওই মল্টেন ম্যাগমার রাইজিং যেখানটা হয়, মানে যেখানে ক্রাস্ট রয়েছে, ক্রাস্টের মধ্যে যেখানটা দিয়ে মল্টেন লাভা বেরিয়ে আসছে, সেই জায়গাটা দিয়ে মেটামরফিজমের প্রসেস শুরু হতে পারে। এবং তোমরা যখন কালকের ক্লাস যদি কেউ দেখে না থাকো, ডেফিনেটলি গো অ্যান্ড চেক ইট আউট, তোমরা দেখতে পাবে যে সেখানে খুব পরিষ্কার করে তোমাদেরকে বলা রয়েছে যে কিভাবে মেটামরফোসিসের মাধ্যমে, মানে কিভাবে মেটামরফোসিস না, কিভাবে আগ্নেয় শিলা মিড ওশেনিক রিজের মধ্যে দিয়ে বেরোয় এবং ট্রেঞ্চেসের দিকে যেতে যেতে তার প্রচুর রূপান্তর ঘটে। এবং এই সমস্ত জিনিস যে প্রসেসটার সামনে জন্ম দেয়, সেই প্রসেসের নামটা কিন্তু খুব অদ্ভুত, সেটা হচ্ছে দ্য প্রসেস অফ রক সাইকেল। ঠিক আছে? রক সাইকেলের প্রসেস বোঝার আগে এবার, মানে রক সাইকেল মানে কি? সাইকেল মানে আমরা এটা জানি গোল একটা সার্কেল থাকবে,
যেমন আমরা জানি ওয়াটার সাইকেল বা হাইড্রোসাইকেল। হাইড্রোসাইকেল মানে কি, যে মাটিতে যে সমস্ত ইয়েটা রয়েছে, কি বলে, যে সমস্ত হাইড্রোসাইকেলের মানে হচ্ছে যারা হোয়াট ইউ শুড সে, পুকুর, খানা, খন্দ, নদী নালার যে জল রয়েছে সেই জল গিয়ে বাষ্পীভূত হয়, গিয়ে কন্ডেনসেশনের মাধ্যমে আকাশে মেঘ তৈরি হয়, মেঘ থেকে বৃষ্টি হয়ে আবার আসে। তো দিস ইজ এ সাইক্লিক প্রসেস। সেরকম একটা সাইক্লিক প্রসেস আমরা পাথরেও দেখতে পাই, এবং সেই পাথরে যেটা দেখতে পাই সেটা কিভাবে হয় সেটা আমরা জানবো। তার আগে একটা জিনিস আমরা বলবো যে রক্সের যে মেটালসগুলো থাকে বা পাথরের যে মেটেরিয়ালসগুলো থাকে সেইগুলো মেটামরফোসিসের মধ্যে দিয়ে যখন যায় ডেফিনেটলি অনেকগুলো জিনিস এখানে হয়। একটা মেটামরফোজিম হয়, কন্ট্যাক্ট মেটামরফোজিম হয় এবং রিজিওনাল মেটামরফোজিম হয়। ঠিক কি বললাম? কন্ট্রাক্ট মেটামরফোজিম এবং রিজিওনাল মেটামরফোজিম। কন্ট্যাক্ট মেটামরফোজিম কাকে বলে? যখন রকস কন্ট্যাক্ট করে হট ইনক্লুডিং ম্যাগমা এবং লাভার সঙ্গে, এবং রক মেটেরিয়াল ক্রিস্টালাইন হয়ে যায় আন্ডার দ্য হাই টেম্পারেচার। তার সঙ্গে সঙ্গে কখনো কখনো নতুন মেটেরিয়ালস ফর্ম হয় আউট অফ ম্যাগমা ও লাভা আর অ্যাডেড টু দ্য রকস ইন এ রিজিওনাল মেটামরফোজিম। রক যেটা সেটা রিক্রিস্টালাইজেশনের সঙ্গে যায় ডিউ টু ডিফর্মেশন কজড বাই টেকটনিক শেয়ারিং টুগেদার উইথ হাই টেম্পারেচার অর প্রেশার অর বোথ। এইবার দুটোর ক্ষেত্রেই মানে দেখো, যখন মেটামরফোজিম ঘটে তখন টেম্পারেচারও হাই হবে, প্রেশারও হাই হবে, অ্যান্ড ইন দিস কেস এটাকে আমরা কি বলতে পারছি না তো কন্ট্যাক্ট মেটামরফোজিম, বিকজ দে আর কানেক্টিং টু ইচ আদার। এবং নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি যে যখন অ্যারেঞ্জমেন্টগুলো হয় মেটামরফিক রকসের, তার নাম কি বলা হয়? ফলিয়েশন বা লিনিয়েশন। লাইন বাই লাইন হচ্ছে, ফলিয়েটেড হচ্ছে, সো ইট ইজ কল্ড ফলিয়েশন বা লিনিয়েশন। আর ওখানটা আমরা সেডিমেন্টারি রকে কি পড়েছিলাম? লিথিফিকেশন। ঠিক আছে, মানে লেয়ার আফটার লেয়ার হচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য লিথিফিকেশন। নেক্সট হচ্ছে আরেকটা জিনিস এখানে দেখতে পাওয়া যায় মেটামরফোসিক রকের ক্ষেত্রে, তার নাম হচ্ছে বলে ব্যান্ডিং। এই ব্যান্ডিং মানে দ্য রক ডিসপ্লেইং ব্যান্ডিং আর কল ব্যান্ডেড রকস। টাইপস অফ মেটামরফিক রকস ডিপেন্ড আপন অরিজিনাল রক দ্যাট ওয়ার সাবজেক্টেড টু মেটামরফোজিম। মেটামরফিক রকস এর মধ্যে দুটো মেজর গ্রুপ পাওয়া যায়, একটা হচ্ছে ফলিয়েটেড রকস আর একটা নন ফলিয়েটেড রকস। যেমন নিস, গ্রানাইট, সাইনাইট, স্লেট, সিস্ট, মার্বেল, কোয়ার্জাইট, এরা হচ্ছে এক্সাম্পল অফ মেটামরফোসিক রক। আলটিমেটলি যেমন লাইমস্টোন থেকে চেঞ্জ হয়ে যায়, মার্বেল হয়ে যায়, রাইট? এরকম করে বিভিন্ন সেডিমেন্টারি বা আগ্নেয় শিলা বা পাললিক শিলা দুটোই রূপান্তরিত হয়। তাহলে আমরা রক সাইকেল কি বুঝবো? রক সাইকেল কাকে বলে এইটা এবার দেখো। রক সাইকেল ইজ এ প্রসেস, আ কন্টিনিউয়াস প্রসেস অফ চেঞ্জিং ইন দ্য রকস। মানে আমরা প্রথমে বলেছি যে প্রথমে একদম আগুন থেকে, মাটির নিচের থেকে আগুন বা আগ্নেয় অবস্থা থেকে লাভা ম্যাগমা বেরিয়ে এখানে যে শিলাটা তৈরি করছে তার নাম আগ্নেয় শিলা, এবং এটা যেহেতু একদম প্রথম শিলা তাই এর নাম কি? প্রাইমারি রকস। প্রাইমারি রকস। এবং তারপরে আকাশ বাতাস সমস্ত কিছু এসে হচ্ছে যেসব স্তরীভূত হয়ে সয়েল, বা যাকে বলা হয় সয়েল মানে কি, যেগুলো ধুলো মিটি কণা, সেগুলো যদি অনেক দিন ধরে যখন স্তরীভূত হচ্ছে, স্তরীভূত হয়ে কি তৈরি করছে না তো সেডিমেন্টারি রক। সো সেডিমেন্টারি ইজ কাইন্ড অফ এ সেকেন্ডারি রক। কিন্তু এখানটায় তুমি যদি বলো সেডিমেন্টারি রক বা এটার ক্ষেত্রে তোমরা যদি দেখো, বেসিক্যালি দেখো মেটামরফিক রক একটা রয়েছে, এটা একটুখানি ভালোভাবে বুঝতে হবে। প্রথমে দেখো ম্যাগমা বেরিয়ে আসছে। ম্যাগমা কোথা থেকে বেরিয়ে আসছে? পৃথিবীর অভ্যন্তর থেকে ম্যাগমা আসছে। ম্যাগমা বেরিয়ে এসে কি তৈরি করলো না তো আগ্নেয় শিলা তৈরি করলো। কিভাবে? ম্যাগমা যখন গলিত অবস্থায় বাইরে আসলো সেটা সলিডিফাই হলো বা কঠিন অবস্থায় পরিণত হলো, এবং তারপরে গিয়ে ইগনিয়াস রক তৈরি করলো। এই ইগনিয়াস রকই পরবর্তীকালে কি হয়? ভেঙে যাচ্ছে, গুঁড়ো হচ্ছে, মাটি তৈরি করছে, অনেক দিন থাকতে থাকতে গুঁড়ো গুঁড়ো হতে হতে যেগুলো পৃথিবীর পৃষ্ঠে রয়েছে সেটা বাতাসের বিভিন্ন কাজ, কেমিক্যাল, বিভিন্ন রকম চেঞ্জেবিলিটিস, এই সমস্তর মাধ্যমে সেটা গুঁড়ো হয়ে গেল। সেই জিনিসই কি হচ্ছে? নদী দ্বারা, বায়ু দ্বারা বাহিত হচ্ছে, সেটা পলি। পলিটা কি বলছে? সেডিমেন্ট। সেই সেডিমেন্ট যখন লিথিফাইড হচ্ছে মানে স্তরের পর স্তর জমা হচ্ছে, গিয়ে তৈরি করছে সেডিমেন্টারি রক। তার মানে আমরা বুঝতে পারলাম ইগনিয়াস রক গিয়ে সেডিমেন্টারি রক তৈরি করলো। এবার সেডিমেন্টারি রকেরও কি হতে পারে? মেটামরফোজম হতে পারে, মানে রূপান্তরণ হতে পারে। আবার ম্যাগমারও ঠিক সেরকম করে ডাইরেক্টলি এখানে ইগনিয়াস রকের পর এখানে রূপান্তরণ ঘটতে পারে। মানে আলটিমেটলি আইদার ইগনিয়াস রক বা সেডিমেন্টারি রক দুজনেই যাবে এই পশ্চারে গিয়ে মেটামরফিক রক তৈরি করতে পারে। কিন্তু এখানটায় আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, মেটামরফিক রক আবার ঘুরে গিয়ে যদি ভূ অভ্যন্তরণ পথে গিয়ে বা ট্রেঞ্চেসের মাধ্যমে গিয়ে বা কোনো খাতের মাধ্যমে আবার গর্ভে চলে যায়, সেটা কি তৈরি হয়ে যাবে? আবার সেই গরম গলিত ম্যাগমার সাথে মিলে সে নিজে আবার ম্যাগমা তৈরি হয়ে যাবে। আবার সে মানে কি হবে? সে আবার লিকুইড হয়ে যাবে, লিকুইড আবার কখনো বাইরে এসে গেলে আবার
আবার সলিডিফাই হওয়া, এই যে পুরো প্রসেসটা, দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, নেভার এন্ডিং প্রসেস। মানে সর্বদাই পাথর তৈরি হচ্ছে, পাথর গলছে, গলার পর ভেতরে যাচ্ছে, রূপান্তরণ হচ্ছে, আবার তার স্তরীভূত হচ্ছে। দিস ইজ দ্য প্রসেস হুইচ ইজ বিন কল্ড দ্য রক সাইকেল। ঠিক আছে, দিস ইজ বিন কল্ড দ্য রক সাইকেল, রিমেম্বার দিস। এবং তার সঙ্গে আমরা এখানে আজকে কি করব, লাস্ট কিছু কোশ্চেন আনসার দেখে নেব। হুইচ অফ দ্য ফলোইং আর দ্য টু মেইন কনস্টিটিউয়েন্ট অফ গ্রানাইট? নিচের মধ্যে গ্রানাইট তৈরির জন্য মেইন কনস্টিটিউয়েন্ট কি, আসল পাথরগুলো কি কি? আয়রন না নিকেল, সিলিকা অ্যালুমিনিয়াম, আয়রন না সিলভার, আয়রন অক্সাইড না পটাশিয়াম? অ্যান্ড ইউ নো দ্য রাইট আনসার ইজ আয়রন এবং নিকেল দ্বারা তৈরি হয়। তারপরে বলা হচ্ছে কি, এবং এটা ফেরাস সেকশনের মধ্যে পড়ে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্যালিয়েন্ট ফিচার অফ দ্য মেটামরফিক রক্স? মেটামরফিক রক্স এর সব থেকে বেশি বড় কি না, তো এর ফলিয়েশন ঘটে, রাইট? মেটামরফিকে দুটো ফলিয়েশন ঘটে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সিঙ্গেল এলিমেন্ট মিনারেল? নিচের মধ্যে কোনটা সিঙ্গেল এলিমেন্ট মিনারেল নয়? ডেফিনেটলি তুমি জানো মাইকা ইজ অলসো সিঙ্গেল এলিমেন্ট মিনারেল। গ্রাফাইট, ঠিক আছে, কার্বন দ্বারা তৈরি হয় গ্রাফাইট, এ সেডিমেন্টারি পার্ট। Which one of the following the hardest mineral? নিচের মধ্যে সবথেকে শক্ত মিনারেল কে না, তো ডায়মন্ড, আমরা জানি ডায়মন্ড। এবং তারপরে which one of the following is not, যদি ডায়মন্ড comes under the mineral because sedimentary rock which is coal, তার থেকে compressive ওয়েতে ডায়মন্ড পাওয়া যায়। which one of the following is not a sedimentary rock? টিলাইট, বোরাক্স, ব্রেসিয়া এবং মার্বেল। অ্যান্ড দিস আনসার ইউ হ্যাভ টু গিভ মি ইন দ্য কমেন্ট সেকশন। ঠিক আছে, এটা তোমাদের জন্য ছাড়লাম, তোমরা প্রত্যেকে আমাকে কমেন্টে আনসার দেবে। অ্যান্ড দিস ওয়াজ দ্য অল ক্লাস ফর টুডে ফর দ্য এনসিইআরটি ক্লাস 5 চ্যাপ্টার 5 ক্লাস 11 জিওগ্রাফি। আই এম শিওর যে তোমাদের জন্য খুব হেল্পফুল ক্লাস ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের সাথে আবার দেখা হবে। জয় হিন্দ।